লেখিকা মাধবী ভট্টাচার্যের কৃষ্ণপক্ষ। ঘুম থেকে উঠতেই মেজাজ খারাপ হয়ে গেল পরিমলের। সকাল সকাল সুতপা শুরু করেছে পাগলামি। স্কুলের পোশাক পরা মন্টু পরিত্রাহী চেঁচাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে তো মা, দাঁড়িয়ে আছো কেন? সুতপার তবু কোনো হেলদোল নেই, পাথরের মতো দাঁড়িয়ে আছে ছেলের হাত ধরে। পরিমল এগিয়ে গিয়ে রুক্ষ সুরে বলল, দাঁড়িয়ে আছো কেন? মন্টুর স্কুল বাস কি তোমার জন্য থেমে থাকবে? একটুও বিচলিত না হয়ে সুতপার সঙ্গে সঙ্গে পাল্টা মুখ ঝামটা দিয়েছে। তুমি চুপ করো, কিছুই তো জানো না। যাওয়ার মুখে মন্টুটা এমন হাঁচি দিল, কি করে যাব? পরিমল হতাশ চোখে তাকিয়ে রইল। জানে হাজার বোঝালেও সুতপা বুঝবে না কিছুতেই। রাজ্যের যত উদ্ভট ধারণা ওর মাথায় কিলবিল করে। বিয়ের পর থেকেই তো দেখে আসছে সারাক্ষণ মঙ্গল অমঙ্গলের ভাবনায় কাতর। মনটাকে কুসংস্কারের আখড়া বানিয়ে তুলেছে। এই যে দাঁড়িয়ে রয়েছে, ভূমিকম্প, বজ্রপাত, জলোচ্ছ্বাস কিংবা সুনামি কিছুই ওকে টলাতে পারবে না এখন। ওই একটা হাঁচির কারণে মন্টুর স্কুল বাস মিস হয়ে যায় তো যাক, অমঙ্গলের আসন্ন প্রভাব কাটাতে সুতপাকে দাঁড়িয়ে থাকতে হবেই। বউয়ের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে সরে এলো পরিমল। সুতপা যাই করুন, ওর দাঁড়িয়ে থাকার সময় নেই। কোনো মতে বাথরুম সেরে সুতপার করে রাখা চা গলায় ঢেলে ঊর্ধ্বশ্বাসে ছুটল। খদ্দেররা সব আসতে শুরু করবে। কে জানে ভোলা উনুনে আঁচ দিয়েছে কিনা, দোকানটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করেছে কিনা সেটাও দেখতে হবে। গলির মোড়ে পরিমলের ব্যস্ত চায়ের দোকান। সকালে চায়ের সাথে ঘুগনি, পাউরুটি আর বিকেলে তেলে ভাজা বিক্রি হয়। প্রচুর বিক্রি বাটা। এই দোকানই পরিমলের ঘরের লক্ষ্মী। সংসারটা চলছে এই দোকানের হাত ধরেই। ছুটতে ছুটতে দোকানে পৌঁছতেই পরিমলের মুখে হাসি ফুটে উঠল। না, ভোলা সত্যি করিতকর্মা ছেলে। ভাগ্যিস বিশ্বাস করে ওকে কাজটা দিয়েছিল। কিছুদিন আগেই বছর 17-18 ছেলেটা এসে কাজ চাইছিল। ওর নাকি বাবা মারা গেছে হঠাৎ করে, একটা কাজের খুব দরকার। পরিমলেরও দরকার ছিল এরকম একটা লোকের। না জেনে শুনে একেবারে অচেনা কাউকে রাখতে মনটা একটু খুঁতখুত করছিল বটে, কিন্তু এখন মনে হচ্ছে সিদ্ধান্তটা ভুল ছিল না। চারপাশ ঝকঝক তকতক করছে। 2 উনুনের আঁচ চড়ানো হয়েছে। একটাতে চায়ের কেটলি, অন্যটাতে কড়াইয়ে মটর সেদ্ধ হচ্ছে। লক্ষ্মী নারায়ণের ফটোর সামনেও ধূপ জ্বলছে দিব্যি। অল্প দিনেই বেশ কাজ শিখে নিয়েছে ছেলেটা। সন্তুষ্ট হয়ে এগিয়ে গেল পরিমল। হাঁক দিয়ে বলল, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিস তো ভোলা? হ্যাঁ দাদা, ধনেপাতাও রেখেছি আলাদা করে, এই নাও। প্লেটটা বাড়িয়ে দিয়েছে ভোলা। ঠিক আছে, আদা রসুন থেতো করে দে আমায়। কাজে লেগে পড়ল পরিমল। প্রচুর কাজ। ঘুগনি তৈরি করতে হবে, পাউরুটি সেঁকতে হবে, অমলেট করতে হবে। সবাই ঘুগনি পাউরুটি খায় না। এক এক খদ্দেরের চাহিদা এক এক রকম। আবার চাও করতে হবে একই সাথে। ক্ষিপ্র হাতে ডিম ফেটাতে ফেটাতেই শুনতে পেল সামনের বাড়ির ভাড়াটে ছেলেটার গলা। পরিমল দা, 2 এগ টোস্ট আর চা। হ্যাঁ দাদা, বসো, এক্ষুনি দিচ্ছি। পরিমল হাসি মুখে তাকিয়েছে। ছেলে দুটো বসলো সামনের বেঞ্চে। দুজনেই মাস 3 হলো সামনের বাড়িটায় ভাড়া এসেছে। সকালের খাবারটা প্রতিদিন পরিমলের দোকানেই খায় ওরা। এরকম আরো অনেক বাধা খদ্দের রয়েছে। এমনিতেও খদ্দেরের কমতি নেই। বলতে নেই, লক্ষ্মীর ভান্ডার যেন উতলে পড়েছে দোকানে। বৃদ্ধ রামকমল অপেক্ষা করেন কখন বৌমার মনে পড়বে তার কথা। খিদেটা যেন পাক দিচ্ছে পেটে। কোন সকালে ঘুম থেকে উঠেছেন, এখনো 1 কাপ চাও জোটেনি। ছেলে আফিস যাবে, নাতি যাবে স্কুলে, সেই নিয়ে ব্যস্ততার শেষ নেই অমিতার। এই ব্যস্ততার মধ্যে শ্বশুর মশাইকে খাওয়ানোর ভার ওর কাছে বাড়তি ঝামেলা মনে হতেই পারে। বৃদ্ধ বোঝেন। বসে থেকে থেকে অধৈর্য হয়ে উঠে গেলেন রামকমল। দেখলেন ছেলে আর নাতি খেতে বসেছে। দরজায় দাঁড়িয়ে ভয়ে ভয়ে বললেন, বৌমা, আমাকে কিছু খেতে দেবে না? সময় হলেই খাবার পেয়ে যাবেন। অমিতা গম্ভীর। অসহায় বৃদ্ধ ছেলের দিকে তাকালেন। রঞ্জনের চোখে অস্বস্তি। বউয়ের দিকে তাকালো একবার। বাবাকে খাবারটা দিয়ে দাও না। তোমাকে আর দরদ দেখাতে হবে না।
অমিতা ফুঁসে ওঠে। রামকমলের কি যে হয়, তিনি বলে ফেললেন, ওখানে সকাল 9টার মধ্যেই খেতে দিয়ে দিত বড় বৌমা। আগুনে যেন ঘি পড়ল। ঘুরে দাঁড়ালো অমিতা, দু চোখে আগুনের ঝলক, ঠোঁটে নিষ্ঠুর হাসি। তাহলে ওখানেই ফিরে যান, এখানে পড়ে আছেন কেন? নাকি ওরা দূর দূর করে তাড়িয়েছে বলে এখানে পড়ে আছেন? রামকমল কথা বলতে পারেন না। বৃদ্ধ বয়সে আত্মজ সম্বন্ধে এরকম কথা শোনা যে কতটা যন্ত্রণার বোঝাতে পারেন না। মাথা নিচু করে ফিরে যান। শুনতে পান রঞ্জু চাপা গলায় বলছে, এভাবে না বললেও পারতে। রামকমল বোঝেন না ছেলেদের দয়াই কি তার বৃদ্ধ বয়সের একমাত্র সম্বল? কোনো ফাঁক ফোকরেও কি একটুও ভালোবাসা বেঁচে নেই? প্রিয়জনের ভালোবাসাই যে অসময়ের একমাত্র অবলম্বন, একমাত্র ভরসা, সেটাও না থাকলে জীবন চলে কি করে? একটু পরে অমিতা খাবার নিয়ে এসে দেখল বৃদ্ধ বসে আছেন মাথা নিচু করে। ঠক করে খাবারের প্লেটটা নামিয়ে রাখলো টেবিলে। খেয়ে নিন। রামকমল মাথা তুলেছেন, চোখের কোলে জলের রেখা। হিংস্র উল্লাসে সেটা দেখল অমিতা। এই তো চাই, এই রকম যন্ত্রণায় বিদ্ধ করবে তাকে বারবার। এমনিতেই চলে যাবেন বাড়ি থেকে, উটকো ঝামেলার কতদিন বয়ে বেড়াবে? সকালে আর ঘরে থাকতে মন চায় না রামকমলের। খাবারের গন্ধে কেবলই খিদে পায়। যত বয়স বাড়ে খিদেটাও কি ততই বাড়ে। খিদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে লোভ, শুধু খেতে ইচ্ছে করে। কিন্তু খাবার ঘরের আশেপাশেও ঘুরঘুর করলে তেড়ে আসে অমিতা। বড় ভয় পান। বৌমা কখন কি বলে বসে, বুড়ো বয়সে এত অপমান আর সহ্য হয় না। সকালে বেরিয়ে পড়েন তাই। চারপাশে ঘুরে ঘুরে ঘড়ির কাঁটা বেশ কিছু এগিয়ে গেলে তবেই বাড়ি ফেরেন। জানেন এই সময়টাই বাড়ি ফাঁকা। ছেলে নাতি দুজনেই বেরিয়ে গেছে। বৌমার মেজাজকে যদিও ভরসা নেই, তবুও আশায় থাকেন হয়তো মেজাজ ঠান্ডা থাকবে, দয়া করে কিছু খেতে দেবে। তা দেয়, কিন্তু কথা শোনাতেও ছাড়ে না। বড্ড কষ্ট হয়, নিজেকে অতি তুচ্ছ মনে হয়। অপমানের অন্ন মুখে তুলতে ইচ্ছে হয় না। কিন্তু বৃদ্ধ রামকমলের আর কোথাও যাওয়ার জায়গা যে নেই। ঘর থেকে বেরিয়ে আজকাল প্রায় চায়ের দোকানটার সামনে এসে দাঁড়ান রামকমল। সুখাদ্যের গন্ধ নাকে এসে ঝাপটা দেয়। আবেশে চোখ বুজে আসে তার। খিদেটা মোচড় মারে পেটে। হা করে লোকের খাওয়া দেখেন। বাবা, কত লোকে খায় এখানে। রামকমল তাকিয়ে থাকেন লুব্ধ দৃষ্টিতে। সকালে কাজের ফাঁকে ভোলা এসে বলল, দাদা দেখো বুড়োটা আজও এসেছে। পরিমল চা ছাঁকছিল। ভোলার কথায় মাথা উঁচু করে দেখলো বৃদ্ধ দাঁড়িয়ে আছেন দোকানের বাইরে, সেই একই রকম সংকুচিত ভঙ্গিতে। নজর এদিক পানি। দেখতে তো ভদ্র ঘরেরই মনে হয়। তাহলে প্রায় প্রতিদিন এখানে দাঁড়িয়ে কি করেন ইনি? খদ্দেরাও বেশ কয়েকবার অভিযোগ করেছে। এগিয়ে গেল পরিমল। ওকে দেখে বৃদ্ধ নড়ে চড়ে উঠেছেন। ত্রস্ত পা বাড়িয়েছেন চলে যাবার জন্য। পথ আটকেছে পরিমল। কি চাই বলুন তো আপনার? প্রতিদিন দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন কেন? না মানে ওই। ঘাবড়ে গেছেন রামকমল। ঘামছেন, অসহায় চোখে তাকিয়েছেন পরিমলের দিকে। আপনি কিছু খেতে চান? খেতে চাইলে দোকানের ভেতরে এসে বসবেন, বাইরে দাঁড়িয়ে থাকেন কেন? আমার কাছে টাকা নেই। মাথা নাড়লেন রামকমল। ঠিক আছে, তাহলে বাড়ি যান। এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোথায় বাড়ি আপনার? এই তো এখানেই। রঞ্জন আমার ছোট ছেলে। বৃদ্ধ আমতা আমতা করে বলেন, আপনি রঞ্জুদার বাবা? আগে কলকাতায় থাকতেন তাই না? হ্যাঁ, বড় ছেলের কাছে থাকতাম, যাই এখন। অসহায় মুখে মাথা নাড়েন বৃদ্ধ। তারপর কম্পিত দুর্বল অনিচ্ছুক পা বাড়ান বাড়ির দিকে। পরিমলের অভিজ্ঞ চোখ আন্দাজ করে নেয় কিছু। কানাঘুষোয় শুনেছিল রঞ্জুদার বউয়ের শ্বশুরের প্রতি শ্রদ্ধা নেই তেমন। বৃদ্ধকে ডাকলো সে। শুনুন একটু। ঘুরে দাঁড়িয়েছেন রামকমল। কিছু বলছো বাবা? আপনি আসুন, কিছু খেয়ে যান। টাকা নেই তো। সে না হয় পরে দেবেন, এখন আসুন তো। ঘুগনি পাউরুটি গোগ্রাসে খাচ্ছেন রামকমল। খিদে পেয়েছিল প্রচন্ড। বড় ছেলের ওখানে সত্যি 9টার ভেতরে খাবার পেয়ে যেতেন। হোক অবহেলার,
তবু তো পেতেন। এখানে এত দেরি হয়, খিদেটা কষ্ট দেয় খুব। পরিমল অবাক হয়ে বৃদ্ধের খাওয়া দেখছিল। এক সময় বলল, আর কিছু খাবেন? না না, পেট ভরে গেছে। বৃদ্ধ তৃপ্তির ঢেকুর তুলেছেন। আপনার যখন মনে হবে এখানে এসে খেয়ে যাবেন, টাকার চিন্তা করবেন না। বৃদ্ধ অবাক চোখে তাকিয়েছেন। কঠোর গত নিষ্প্রভ চোখ দুটো জলে ভরে এসেছে। পরিমল চুপ করে রইল। কিছু কিছু কান্নার কারণ কখনো জিজ্ঞেস করতে নেই। চলে গেছেন রামকমল। পরিমলের বুকের ভেতরটা এক অন্য রকম মায়ায় ভরে গেছে। বাবার কথা মনে পড়ছে খুব। শেষ বয়সে বড্ড কষ্ট পেয়েছিলেন বাবা। মাকে হারিয়ে এমনিতেই একা হয়ে পড়েছিলেন। এর ওপর বড় দুই ছেলেও কম কষ্ট দেয়নি। পরিমল অবশ্য আপ্রাণ চেষ্টা করেছে বাবাকে ভালো রাখতে, কিন্তু তখন বড্ড দুরবস্থা ওর। যাই করতে যাচ্ছে সুবিধা হচ্ছে না কিছুতেই। সুতপাও সন্তান সম্ভবা, কি যে কষ্ট গেছে সেই সব দিনগুলোতে। ইচ্ছে থাকলেও বাবার যত্ন করতে পারেনি। সেই বাবা হুট করে চলে গেল। সুখের দিনগুলো দেখে যেতে পারল না। বাবার মুখটা মনে করে বুকের ভেতরটা টনটন করে। অক্ষম ছিল, তাই বাবাকে কাছে পেয়েও যত্ন করতে পারেনি। আর কেউ কেউ ক্ষমতা থাকলেও বৃদ্ধ মা বাবার যত্ন করে না। শালা অমানুষ। রঞ্জনের মুখটা মনে করে মাটিতে থুতু ফেলল পরিমল। রামকমল আজকাল সুযোগ পেলে এগিয়ে বসে থাকেন পরিমলের দোকানে। ছেলেটার বড্ড মায়া। সেই মায়া সংক্রামিত হয়েছে দীর্ঘদিন ভালোবাসার স্বাদ থেকে বঞ্চিত বৃদ্ধের হৃদয়ে। ভালোবাসা লোলুপ বৃদ্ধ কারণে অকারণে পরিমলের কাছে ছুটে যান। পরিমলও খুশি হয় তাকে দেখলে। দুদণ্ড কাছে এসে বসে, গল্প করে, যত্ন করে খাওয়ায়। যদিও রামকমল খেতে চান না এভাবে, কিন্তু কে শোনে কার কথা। প্রথম প্রথম রামকমল ভয় পেতেন, রঞ্জনের বউ জানতে পারলে অশান্তি করবে। কিন্তু এখন বুঝেছেন তিনি, যতক্ষণ বাইরে থাকেন ততক্ষণই বৌমার শান্তি। ব্যাপারটা তার জন্য ভালো। পরিমলের কাছে দীর্ঘ সময় বসে থাকলেও আপত্তি করার কেউ নেই। দুপুরের খাওয়া সেরে পরিমল আজ একটু তাড়াতাড়ি দোকানে চলে এসেছে। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হবে। এসেই যখন পড়েছে, কাজও শুরু করে দেবে। বৃষ্টির সন্ধ্যায় লোকে তেলে ভাজা বেশি খায়। তুই আলু সেদ্ধ বসা, আমি বেগুনি ভাজতে শুরু করি। কাকাবাবু এলে তাকে গোটা কয়েক দেব চায়ের সাথে। খুশির হাসিতে ভোলার দিকে তাকালো পরিমল। ভোলার মুখ কালো হয়ে এসেছে। একটু চুপ করে থেকে সে বলল, তুমি এই বুড়োটাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছো না দাদা? এভাবে কথা বলছিস কেন? পরিমল রেগে গেছে। কতদিন ওনাকে বিনি পয়সায় খাওয়াবে? এই জন্যই কি দোকান খুলে বসেছো? এভাবে চললে লক্ষ্মীও রাগ করবেন। তুই বোধহয় ভুলে গেছিস দোকানটা তোর নয়, আমার। তাছাড়া উনি আমার বাবার মতো। ওনাকে এইটুকু খাওয়ালে কিচ্ছু ক্ষতি হবে না, আর হলেও আমি বুঝে নেব। ভোলা জবাব দিল না। গজগজ করতে করতে নিজের কাজে লেগে পড়ল। পরিমলের বিরক্তি কিন্তু গেল না। একজন অসহায় বুড়ো মানুষের জন্য এইটুকু করছে, তাতেও সবার চোখ টাটায় কেন? সুতপাও ঘরে তিষ্ঠতে দিচ্ছে না আজকাল। ভুল করে একদিন বলে ফেলেছিল কাকাবাবুর কথা, ব্যাস সুতপা রেগে আগুন। কত কথাই যে শোনালো। রামকমল এলেন একটু পরে। হাসি মুখে দোকানে ঢুকতে ঢুকতে বললেন, বৃষ্টি বৃষ্টি ভাব দেখে জলদি চলে এলাম। কি করছিস পরিমল? এই তো বেগুনি ভাজছি কাকাবাবু, চায়ের সাথে দিচ্ছি তোমাকে। একগাল হেসে বলেছে পরিমল। এই মানুষটাকে দেখলেই ওর মন ভালো হয়ে যায়, একদম যেন বাবার মতো। গুছিয়ে বসেছেন রামকমল। তারপর হাসতে হাসতে বলেছেন, জানিস পরিমল, এরকম বৃষ্টির সন্ধেতে তোর কাকিমাকে তেলে ভাজা করে দেবার জন্য অতিষ্ঠ করে মারতাম। সে রাগ করতো, কিন্তু বানিয়েও দিত ঠিক। একবার তো কিছুতেই করে দেবে না। আমিও রাগ করে বাইরে বেরিয়ে গেছি বৃষ্টি মাথায় নিয়ে। ঝুপুস ভিজে ফিরে এসে দেখি তেলে ভাজা রেডি। কিন্তু অভিমানে ওর মুখ থমথম। পুরো দুদিন কথা বলেনি আমার সাথে। হাসছে পরিমল। দেখতে দেখতে খোশ গল্পে মেতে গেছেন দুজন। অনাত্মীয় এক যুবকের সাথে গল্প করতে করতে রামকমল ভুলে যান
তার অকিঞ্চিতকর জীবনের কথা। ভুলে যান আত্মজোর, অবহেলা, উপেক্ষা। ভুলে যান প্রতিদিনের অপমান, বঞ্চনা সয়ে বেঁচে থাকার কথা। কদিন ধরে অস্থির হয়ে রয়েছে পরিমল। মোড়ের মাথায় নতুন রেস্টুরেন্টটা যেদিন দেখেছিল সেদিনও বোঝেনি কি সর্বনাশ হতে চলেছে। হঠাৎ করে ওর দোকানে খদ্দের কমতে শুরু করেছে। না, হঠাৎ করে নয়, বেশ কিছুদিন ধরেই একটু একটু করে কমছে। প্রথমটা এত গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সংখ্যাটা নজরে পড়ার মতো কমে গেছে। সে আগে যেভাবে খাবার বানাতো এখনো তো ঠিক সেভাবেই বানায়, তাহলে কেন খদ্দের আসছে না? সকালের ঘুগনি পাউরুটি, বিকেলের বেগুনি, আলুর চপ বেশিরভাগ পড়ে থাকছে। খাওয়ার মানুষ নেই, কত টাকার যে লোকসান। এরকম হতে থাকলে সংসার চলবে কি করে? আবার কি অভাব অনটনের সেই কষ্টের দিনগুলো ফিরে আসছে? ভাবতে ভাবতে উন্মাদ হয়ে ওঠে পরিমল। দু হাতে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হয়। নতুন রেস্টুরেন্টে আজকাল যাচ্ছে পুরনো সব খদ্দেররা। চা, কফি, স্যান্ডউইচ, পরোটা, ইডলি, ধোসা এরকম রকমারি খাবার পাওয়া যায় সেখানে। দোকানটাও ঝকঝকে তকতকে। পরিমল ভাবে, পরোটা, স্যান্ডউইচ, ইডলি, ধোসা বানালে খদ্দেররা আবার আসবে। কিন্তু ভোলা গম্ভীর মুখে জানালো, শুধু এগুলো বানালেই হবে? ঝকঝকে বসার জায়গা কই তোমার? সেও হয়ে যাবে, দোকানটাকে একটু বড় করলে হবে না? দোকান বড় করবে? পারবে এখন? সহানুভূতির দৃষ্টিতে তাকায় ভোলা। চুপসে যায় পরিমল। সংসারই চলছে না ঠিক করে। এই অবস্থায় দোকান বড় করার কথা কল্পনাও করা যায় না। ভোলার বড় কষ্ট হয় দাদার জন্য। মানুষটা বড্ড ভালো, তাই এই দুঃসময় কাজটা ছেড়ে দিতে পারছে না। নইলে মোড়ের ওই নতুন দোকানটা থেকেই তো ডাকছিল ওকে কাজের জন্য। রাতে সুতপার কাছেই দুঃখের কথা পারে পরিমল। কি হবে সুতপা? নতুন খাবারের দোকানটার জন্যই কেউ আসে না আমার এখানে। আমার ভাগ্যের উপর কার যে নজর লাগলো। সুতপা চোখ ছোট করে কথা শুনছিল। এবারে গনগনে গলায় বলল, কার আবার? ওই অপয়া বুড়োটারই নজর লেগেছে? এসব কি বলছো? পরিমল বিরক্ত হয়ে তাকিয়েছে। ঠিকই বলছি, তুমি তো বিশ্বাসই করো না। লক্ষ্মী অলক্ষ্মী, পয়া অপয়া কিছুই বিশ্বাস করো না। শুনে রাখো, বুড়োটা অপয়া। ওর জন্যই আমাদের দোকানে লক্ষ্মী চলে গেছেন। বুড়ো আসার পর থেকেই তো বিক্রি বাটা কমে গেছে। কি বাজে কথা বলছো? বাজে কথা নয়, অপয়া বুড়োটাকে শিগগির তাড়াও, নইলে কিন্তু আমরা না খেতে পেয়ে মরবো। চুপ করো, সেই থেকে বাজে বকছো। পরিমল খুবই বিরক্ত হয়ে শুয়ে পড়ল। জানতেও পারল না সুতপা ওর মাথায় বিষ ভরে দিয়েছে। সেই বিষ ছড়িয়ে পড়ছে সারা শরীরে। পরদিন সকালে রামকমল এসে হাজির হতে মনটা খুঁতখুত করতে লাগলো পরিমলের। সুতপার কথাগুলোই হয়তো সত্যি, হয়তো কাকাবাবুর মধ্যে কোনো গোলমাল রয়েছে। এই জন্যই দোকানের বিক্রি বাটা কমে গেছে। উনি আসার আগে পর্যন্ত তো কখনো এমন সমস্যা হয়নি। ভাবনাগুলো অবিরাম খোঁচা দিতে থাকলো তার মাথায়। প্রথমে এড়িয়ে যেতে চাইলেও খোঁচার তীব্রতা এত বেড়ে উঠল যে সঠিকভাবে চিন্তা করার ক্ষমতাই আর রইল না পরিমলের। আত্মসমর্পণ করতেই হলো ওকে ভিত্তিহীন ভাবনাগুলোর কাছে। একসময় তাই রামকমলকে বলে বসলো, কাকাবাবু তুমি আর এখানে এসো না। এই রূঢ় বাক্যে রামকমল এতটাই চমকে উঠলেন যে কিছুক্ষণ কথা বলতে পারলেন না। তারপর কোনো মতে বললেন, কেন? কি দরকার? আমার মন মেজাজ ভালো নেই, কথা টথা বলি না, তোমার নিশ্চয়ই ভালো লাগে না। পরিমল নিজেকে সামলে নিয়েছে। না না বাবা, আমার কোনো সমস্যা নেই। তোর মন মেজাজ খারাপ সে কি আমি বুঝি না? রামকমল ব্যস্ত হয়ে বলেছেন। পরিমল কি বলবে বুঝতে পারছিল না। কি করে বৃদ্ধকে বোঝাবে? মুখের ওপরে কি বলা যায় তুমি অপয়া, তাই দোকানে আসবে না? পরিমলকে চুপ দেখে রামকমল মমতা মাখা গলায় বলেছেন, চিন্তা করিস না বাবা, দেখবি সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। কাকাবাবু আমার কথা বলতে ভালো লাগছে না, তুমি বাড়ি যাও। পরিমলের রুক্ষ মুখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালেন রামকমল। কাল পর্যন্ত তো সব ঠিক ছিল। ছেলেটা মনমরা হয়েছিল ঠিকই, কিন্তু এরকম রুক্ষ ব্যবহার তো করেনি। হঠাৎ করে সুর কেটে যাচ্ছে কেন? বৃদ্ধ বুঝতে পারছিলেন না। ভগ্ন হৃদয়ে বাড়ির দিকে ফিরতে ফিরতে রামকমলের মনে হলো ঈশ্বর তাকে কখনো ভালো থাকতে দেবেন না। ছেলেদের অবহেলা সহ্য করে বাঁচতে শিখে গেছিলেন,
পরিমল তার অভ্যেস নষ্ট করে দিয়েছে। নতুন করে অবহেলা সহ্য করার ক্ষমতা আর নেই। পরিমলও কি ছেলেদের মতো তাকে দূর করে দেবে? না না, সে হতেই পারে না। পরিমল সেরকম ছেলেই নয়। ব্যবসায় মন্দা যাচ্ছে বলে মনটা খারাপ। সব ঠিক হয়ে যাবে একদিন, কথাটা মনে হতেই শান্তি পেলেন। কাল ছেলেটাকে একটু সাহস দিয়ে আসবেন, বেচারা ভেঙে পড়েছে। বারবার বারণ করার পরেও তুমি কেন প্রতিদিন আসো? পরিমল চেঁচাচ্ছে। রামকমল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। যে মানুষটা যেচে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিল, সে এভাবে বদলে যায় কি করে? তারই কি কোনো ভুল হয়েছে? আমার কি কোনো ভুল হয়েছে বাবা? কেন এত রাগ করছিস? তুমি যাও, আর কখনো এসো না। আর কতবার বলবো? রামকমল বেরিয়ে যান ভয়ে ভয়ে। কষ্টে তার বুক পড়ে। পরিমল বড় ভালোবাসতো। বৃদ্ধের তৃষ্ণার্ত হৃদয় আকুলি বিকুলি করে সে ভালোবাসার জন্য। চেষ্টা চালিয়ে যান আগের দিনগুলো ফিরে পাওয়ার। দোকানের আশেপাশে ঘুরঘুর করেন। পরিমলের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। প্রাণপণ আশা করেন একদিন পরিমলের মন ভিজবে, সেদিন সবকিছু ঠিক হয়ে যাবে। পরিমলের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। প্রচুর চেষ্টা করেও দোকানের হাল ফেরাতে পারছে না। যারা প্রতিদিন দোকানে আসতো তাদের বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে এসেছে, তবু কেউ আসেনি। পরিমলের কষ্টে বানানো খাবারগুলো পড়ে পড়ে নষ্ট হয়েছে। সারাদিনে 4-5 জন খদ্দের। এভাবে ব্যবসা চলে? মন্টুর স্কুলের ফিজ, টিউশন, সংসার খরচ, বাড়ি ভাড়া, কি করে কি চলবে ভেবে ভেবে উন্মাদ হয়ে ওঠে সে। লোন নিয়ে এক কামরার একটা ফ্ল্যাট বুক করেছিল, সেটাও যাবে ইএমআই না দিলে। অবস্থা এমন যে কিছুদিন বাদে হয়তো চাল কিনে আনারও টাকা থাকবে না। এত কষ্টে দোকানটা দাঁড় করিয়েছিল কি এই দিন দেখার জন্য? মন্টুর মুখটা ভাসে চোখের সামনে। কি হবে ছেলেটার? মন্টুকে নিয়ে যে অনেক স্বপ্ন ছিল, সব কি শেষ হয়ে যাবে? দুহাতে মাথা আঁকড়ে ধরে পরিমল। ভোলা দূর থেকে দেখে দাদাকে, ভয়ে কাছে আসে না। দিন দিন কেমন খ্যাপাটে, কেমন অচেনা হয়ে যাচ্ছে লোকটা। যে বুড়োটাকে এত ভালোবাসতো তাকে দেখলেও তেড়ে তেড়ে যায়। অস্তিত্বের সংকট বোধহয় এভাবেই বদলে দেয় মানুষকে। ভোলা জানে না, শুধু অস্তিত্বের সংকট নয়, একটা ভিত্তিহীন আজগুবি ধারণা পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে ওর দাদার মাথায়। ভোলা নতুন কাজ নিয়েছে একটা, তবু এই দোকানেও আসে প্রতিদিন। মায়া ছাড়তে পারে না। আশা করে একদিন বদলে যাবে সবকিছু। পরিমল জ্বলন্ত চোখে তাকায় ভোলার দিকে। সবাই শুধু সহানুভূতি দেখাতে আসে। লোকের সহানুভূতি যে আর সহ্য হয় না। কবে এই দুরবস্থা থেকে মুক্তি পাবে? কোন কুক্ষণে যে অপয়া বুড়োটাকে দোকানে ঢুকিয়েছিল। অপয়াটাকে পুরোপুরি না তাড়ালে অবস্থা পাল্টাবে না কিছুতেই। কিন্তু কি করে তাড়াবে? বুড়োটা তো সুযোগ পেলেই দোকানের সামনে ঘুরঘুর করে, তাকিয়ে থাকে দূর থেকে। সুতপা বলেছে বুড়োর নজরেই রয়েছে বিষ। রাতে বাড়ি ফিরলে সুতপা প্রতিদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করে, বুড়োটাকে দোকানের ত্রিসীমানায়ও আসতে দিও না, ওর নজর খুব খারাপ। দেখছো তো কি সর্বনাশ হয়েছে? তাড়ালেও যে যায় না। পরিমলের গলায় অসহায় যন্ত্রণা। যায় না মানে কি? তারাও, যেভাবেই হোক তারাও, নইলে যে সব যাবে। কি হবে তখন আমাদের? আমাদের মন্টুর? বলতে বলতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে সুতপা। পরিমলের পাগল পাগল লাগে। বোঝে না এই বিপদ থেকে পরিত্রাণ পাবে কি করে। রামকমল এসেছিলেন। দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছেন এদিকেই, ভয়ে কাছে আসতে পারছেন না। আচমকা এগিয়ে এলো পরিমল। কাকাবাবু এসো, দোকানে এসে বসো। রামকমল চমকে ওঠেন। বিশ্বাস করতে পারেন না নিজের কানকেই। মুখ দিয়ে কথা বেরোয় না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। হা করে দেখছো কি? তোমাকেই বলছি। হাসে পরিমল। রামকমল কেঁদে ফেলেন হঠাৎ করে। কাঁদছো কেন? এসো, চলো চলো। পরিমল বৃদ্ধের হাত ধরে টানে। অভিভূত রামকমল এগিয়ে যান তার পাতানো ছেলের হাত ধরে। দিন বদলাবে এই আশা তার ছিল, কিন্তু বিশ্বাস দুর্বল হয়ে পড়ছিল। এখন মনে হচ্ছে দিন বদলেছে, সত্যি বদলেছে। আনন্দে তার শরীর কাঁপে, চোখ দিয়ে জল গড়ায়। দুহাতে চোখ মুছতে মুছতে বুঝে আসা ঘর ঘরে গলায় বলেন, কেমন আছিস বাবা? ভালোই আছি। দেখছই তো দোকানে খদ্দের নেই, ঝামেলাও নেই।
তোমার সঙ্গে গল্প করতে পারবো অনেক, হাসে পরিমল। রামকমল অবাক হয়ে তাকান। দু চোখে ছায়া ফেলে বিষাদ। নরম গলায় বলেন, খদ্দের আসবে বাবা, চিন্তা করিস না। ভগবান মাঝে মাঝে পরীক্ষা নেন আমাদের। ধুর, ছাড়ো তো, কে ভাবে এসব নিয়ে। দাঁড়াও, তোমার জন্য চা নিয়ে আসি। দুটো গ্লাসে চা নিয়ে এসেছে পরিমল। কাপা হাতে চায়ে চুমুক দেন রামকমল। এখনো বিশ্বাস করতে পারেন না নিজের ভাগ্যকে। পরিমলের হাতের চায়ের স্বাদ ভুলতেই বসেছিলেন। সত্যি ছেলেটার মাথা ঠিক ছিল না। বিক্রি বাটা কি একটু বেড়েছে? রামকমল ভয়ে ভয়ে বলেছেন। এসব কথা থাক কাকাবাবু, ভেবে আর কি করবে? পরিমলের মুখ গম্ভীর। রামকমল একটু চুপ করে থেকে বললেন, সব ঠিক হয়ে যাবে। বৃদ্ধের গলায় প্রত্যয়, আঁকিবুকি কাটা মুখে গভীর আনন্দের ছাপ। দুঃসময় কেটে গেছে, সুখের দিনগুলো ফেরত এসেছে আবার। গল্পে গল্পে রাত গড়ায়। দুজনের কথা যেন ফুরোয় না। দু চারজন খদ্দের এসেছিল, তাতে গল্পের ব্যাঘাত হয়নি কোনো। একসময় উসখুস করেন রামকমল, আজ উঠি রে বাবা, রাত হলো। না কাকাবাবু, আর একটু বসো, কতদিন পর তোমার সাথে কথা বলছি। পরিমল আবদারের গলায় বলে। রামকমল প্রশ্রয়ের হাসি হাসেন। আর কত কথা বলবি, কাল আবার আসবো তো। না, আর একটু পরে যেও। দেখতে দেখতে রাত বাড়ে। মফস্বল শহরের পথ ঘাট ফাঁকা হয়ে আসে। পরিমল সতর্ক চোখে চারদিক তাকায়, তারপর একগাল হেসে রামকমলকে বলে, আর একটা চা দিই তোমাকে, এটা খেয়েই বাড়ি চলে যাও। আরে এখন আবার চা কিসের? রামকমল হাসেন। খাও না কাকাবাবু, আমার বড্ড ইচ্ছে করছে। দুজনে চা খেতে খেতে গল্প করি আর একটু, তারপর না হয় বাড়ি চলে যেও। দে তবে। পরিমল উঠে চা নিয়ে আসে। চা খেতে খেতে রামকমল একসময় টের পেলেন তার মাথা ঘুরছে, শরীরটা কেমন যেন করছে, ঘাম হচ্ছে প্রচন্ড। কাপটা রেখে দিলেন তিনি। হাঁপ ধরা গলায় বললেন, শরীরটা ভালো লাগছে না। পরিমল উদ্বিগ্ন গলায় বলেছে, কি হয়েছে কাকাবাবু? কি জানি, বুঝতে পারছি না। দুদিকে মাথা নেড়েছেন রামকমল। সে কি, দাঁড়াও দাঁড়াও, একটু শুয়ে পড়ো। রামকমলকে ধরে ধরে একটা বেঞ্চের ওপর শুয়ে দিয়েছে পরিমল। তারপর উঠে গিয়ে সন্তর্পণে ঝাঁপ ফেলে দিয়েছে দোকানের। ততক্ষণে ছটফট করছেন রামকমল। দম বন্ধ হয়ে আসছে তার। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে। কোকিয়ে ওঠেন তিনি। গলা দিয়ে ছিটকে বেরোয় কয়েকটা শব্দ। পরিমল, আমার ছেলেটা রঞ্জুকে একটু। দুহাতে পরিমলের হাত আঁকড়ে ধরেন রামকমল। কি বলতে চান বোঝা যায় না কিছু। নড়ে না পরিমল, বসে থাকে পাথরের মূর্তির মতো। একসময় রামকমলের হেঁচকি উঠতে থাকে। পরিমল তখনও পাথর। এই বুড়োটাকে মরতেই হতো, সবকিছু শেষ হয়ে যাওয়ার আগেই। বারবার দোকানের ওপর নজর দেওয়া, এই অশুভ নজর চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। একসময় স্থির হয়ে গেলেন রামকমল। চায়ে মেশানো বিষ তাকে মুক্তি দিয়ে গেল এই অকিঞ্চিতকর জীবন থেকে। সমস্ত দুঃখ, যন্ত্রণা, অবহেলা, বঞ্চনা পেছনে ফেলে পাড়ি জমালেন তিনি অমৃত লোকে। মুখ হা হয়ে আছে, ঠোঁটের কিনারায় জমে আছে ফেনা। খোলা দু চোখে গভীর অভিমান। শেষ জীবনে একটু ভালোবাসাই তো চেয়েছিলেন। রামকমলের খোলা চোখের দিকে তাকিয়ে হঠাৎ যেন হুঁশ ফেরে পরিমলের। দুদিন ধরে প্রমাণ লোপাটের যে নিখুঁত ছক কষে রেখেছিল, এই মুহূর্তে গোলমাল হয়ে যায় সব। আছড়ে পড়েও নিথর শরীরটায়। বুক ফালা ফালা করে দেওয়া যন্ত্রণায় হৃদয় নিংড়ে বেরিয়ে আসে অস্ফুট গোঙানি। কাকা বাবু। বাড়িতে সুতপা অস্থির অস্থির করে। মানুষটা এখনো বাড়ি ফেরেনি। কাপা হাতে ফোন করে সে। শীতল গলা ভেসে আসে ও প্রান্ত থেকে, রাতে বাড়ি ফিরবো না, অনেক কাজ। আলো ফুটতে না ফুটতে ছুটতে ছুটতে এসেছে ভোলা। বৌদি ভোর হতেই ফোন করেছে ওকে। বাইরে দাঁড়িয়ে ভোলা অবাক চোখে দেখলো দোকানের ঝাঁপ ফেলা, কিন্তু তালা পড়েনি। ঝাঁপ টেনে খুলতেই চমকে উঠল সে। তাকিয়ে থাকলো বিস্ফারিত চোখে। মুখ দিয়ে কথা বেরোলো না। ভোলাকে দেখে পাথরের মতো বসে থাকা শরীরটা নড়ে চড়ে উঠেছে। হাহাকারের মতো বলে উঠেছে, ভোলা,
আমার অনেক কাজ রে, তুই দোকানটা দেখিস, বৌদিকে বুঝিয়ে দিস সব। হতভম্ব ভোলাকে দাঁড় করিয়ে রেখে টলতে টলতে বেরিয়ে এলো পরিমল। ঘুমন্ত বাড়িগুলোর মধ্যে দিয়ে নির্জন রাস্তা ধরে ছুটতে থাকলো পাগলের মতো। থানাটা কোথায়? যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব থানায় পৌঁছতে হবে। এই মুহূর্তে আর কোথাও যাওয়ার জায়গা ওর নেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।